আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আমি সরাসরি মূল কথায় চলে যাব। সবাই শেয়ার করে নেবেন, লাইক দিয়ে রাখবেন। আপনারা জানেন খালেদ মহিউদ্দিনকে নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং আসলে তিনি বিতর্কের কাজ করেছেন। আর সর্বপ্রথম আমি ইলিয়াস হোসাইনকে স্মরণ করব, কারণ তিনি কিন্তু সর্বপ্রথম এই খালেদ মহিউদ্দিনের বিষয়টি অবগত করেছেন এবং এই বিষয় নিয়ে তিনি একটি লাইভ করছিলেন। কিন্তু ভাগ্যক্রমে যারা এই দর্শক রয়েছেন অনেকেই বিশ্বাস করতে চান না, ভাবেন যে ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণে তিনি এই কথাগুলো বলছেন। আসলে তা না, তথ্যপাত্র নিয়ে কিন্তু তার বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছেন এবং কথাগুলো বলেছেন বাংলাদেশি মানুষের ভালোর জন্য। হয়তো মানুষ সেটাকে অন্যভাবে নিয়েছে। একটা জিনিস গণ অভ্যুত্থানের পরপরই আলীরাজের সাথে একটা ইন্টারভিউতে কথা বলেছিলেন। তখন তিনি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছিলেন যে আগে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারতেন, এখন পারছেন না। অর্থাৎ আওয়ামী লীগের আমলে তিনি স্বাধীনভাবে সাংবাদিকতা করেছে, এই আমলে করতে পারছেন না। তো ট্রিপিক্যাল হয়ে গেছে আর কি বিষয়টা। শুরু একটু কথা বলতে চেয়েছে আর কি। তো আলীরাজ মুখের উপর খালিদকে বলেছেন, আপনি ভয়ঙ্কর কথা বলে ফেলেছেন, আপনি ভয়ঙ্কর কথা বলেছেন, আপনি তো ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন। ভিডিওটি একটু দেখে আসি। যে যুক্তিটা তারপরে যেটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না আপনার যুক্তিটা খুব ভয়াবহ যুক্তি, খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফেন্ড করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার? এইটা কিরকম? নিশ্চয়ই আপনারা দেখেছেন তখন খালেদ থতমত খেয়ে যায়, তবুও বারবার বলার চেষ্টা করে আমরা তো তখনও কথা বলেছি স্যার। তখন আলী রিয়াজ তাকে গুনে গুনে বলে দেন যে ফ্যাসিবাদের আমলে তার লেখা কয়টা আর্টিকেল ছাপতে পারেননি, বিদেশের সংবাদপত্রে ছাপতে হয়েছিল। এরপর খালিদ আমতা করে অন্য প্রসঙ্গে চলে যায়। তো খালিদ তো এই কাজগুলা করে, বিশেষ করে খালেদ মহিউদ্দিন। তো এর বাইরে জুলাইয়ের কথা একটু বলি। ডয়েচ ভ্যালের সামনে বাংলাদেশিরা যখন মানববন্ধন করেছিল জার্মানিতে, খালিদ যখন ছিল, তখন খালিদকে তারা অনুরোধ করেছিল তাদের সাথে দাঁড়াইতে, সে অজুহাত দিয়া পালাইয়া গেছে। খালেদ মহিউদ্দিনের ফ্যাসিবাদী প্রীতি নতুন না, কিন্তু এটা নতুন না। খালেদ মহিউদ্দিন যিনি বিভিন্ন টকশোতে বসে বসে বুক ফুলিয়ে জুলাই আন্দোলন নিয়ে বিশ্লেষণ করেন, যেটা আমরা দেখেছি। হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি ফুলঝুরি ছোটান। টোটালি কথা হচ্ছে এটা। ছাত্রদের নেতৃত্বে প্রশংসার পঞ্চমুখ হন, ছাত্রদের নেতৃত্বে। ঠিকানা ইউটিউব চ্যানেলে পর্যন্ত তিনি এই আন্দোলনের উপর ভিডিও করে অনুষ্ঠান চালান, ভিউর জন্য। কিন্তু বাস্তবে আন্দোলনের সময় তার কোনো ভূমিকা ছিল না, বিশ্বাস করেন তার কোনো ভূমিকা ছিল না। আমি আজকে একটা লেখা আপনাদেরকে বলি, যেটা হচ্ছে 22শে জুলাই 2024 বাংলাদেশে হাজার হাজার ছাত্র যখন রাজপথে প্রাণ দিচ্ছিল, তখন দেশে ইন্টারনেটে ব্যাক আউটের ফলে আমরা প্রবাসীরা ভীষণ উৎকণ্ঠে ভুগছিলাম। নিশ্চয়ই জানেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে। তো এখন প্রেক্ষাপটে আমরা জার্মানি প্রবাসী বাংলাদেশি বন শহরে সমাবেশে আয়োজন করে। এটি এমন একটি জায়গা যার 500 মিটারের আশেপাশে অবস্থিত। ইউনাইটেড নেশন রিজনাল, তারপরে ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টার বন শহরে, ডিএচএল হেডকোয়ার্টার, তারপরে ডয়েচ ওয়েল ডয়েচ ওয়েলের হেডকোয়ার্টার, দুটি নামি জার্মানি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পের সামনে। এই গুরুত্বপূর্ণ কৌশল অবস্থান বেছে নেওয়ার উদ্যোগ ছিল আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা যে হাসিনা সরকারের কি গণহত্যা বাংলাদেশে করেছেন, এটা নিয়ে একটা প্রশ্নবোধক রাখতে চাইছিল। কিন্তু এইটা ছিল এমন একটা প্রতিবাদ যেখানে জার্মানির ব্যস্ততম জীবনের মাঝে মানুষ জীবিকা, পরিবার, দায়িত্ব ফেলে এসেছেন ওই শুধু আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। আপনার কলোনি, তারপরে ডুয়েসলক, তারপরে ডুইসবার্গ, কোবল, এই এমনকি ফ্রাঙ্কফুর্টের মতো দূরবর্তী শহর থেকেও প্রায় 200-300 প্রবাসী ভাই বোন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এই আন্দোলনে। এটি ছিল সাহস, দেশপ্রেম ও দায়িত্ববোধের এক অন্যতম উদাহরণ বললেই চলে। তারা খালিদ মহিউদ্দিনকে আমন্ত্রণ জানায় এই প্রতিবাদে উপস্থিত থাকার জন্য। তারা মনে করেছিল যে একজন অভিজ্ঞ এবং কথিত আন্দোলনপন্থী সাংবাদিক হিসেবে তারা উপস্থিত তাদের প্রতিবাদ ও শক্তিশালী করবে, কিন্তু এটা হয়নি। কিন্তু তারা হতবাক হয়ে লক্ষ্য করে তিনি সরাসরি তাদেরকে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, যাবে না, তিনি আসবে না। তো খালিদ মহিউদ্দিন বলেন তিনি আসবেন না, এরকম একটা বলে দিছে। আর অফিসে ডয়েচওয়াল থেকে সমাবেশের স্থল ছিল মাত্র 1 মিনিট হাঁটার পথ, তবু তিনি এলেন না, যাননি সেখানে, আসবেন না, এতে নাকি সমস্যা হতে পারে। শত অনুরোধের পরেও তিনি যান নাই। অফিসের সামনে তাদের প্রতিবাদটা হয়েছে, কিন্তু তারপর তিনি অনুপস্থিত ছিলেন সেখানে। এখন প্রশ্ন আমাদের জাগে, 22 জুলাই কি তার ছুটি ছিল? সেদিন কি তিনি চাইলে 1 মিনিটের পথ হেঁটে আসতে পারতেন না? সমাবেশ স্থলে কি তার কাছে চাঁদের চেয়েও দূরত্ব ছিল? আসলেই কারণটা ছিল অন্য জায়গায় ভয়, সুবিধা হারানোর আতঙ্ক এবং রাজনৈতিক চাপের একটি নতুজানু আত্মা। তিনি পরে টকশোতে বলেন তিনি নাকি ছুটিতে ছিলেন, ক্রোয়েশিয়াতে গেছেন। হাস্যকর যুক্তি ছিল। যেদিন
সেদিন চাইলে তিনি সমাবেশে উপস্থিত হতে পারতেন। তবে যখন এই আন্দোলন ইতিহাস সৃষ্টি করেছে তখন তিনি টক শোতে বসে নিজেকে মুক্তিযোদ্ধার উত্তরসূরি সাজিয়ে বড় বড় বুলি দিচ্ছিলেন। এটা হচ্ছে নিতান্ত এক ধরনের ধৃষ্টতা ও ভণ্ডামি, এছাড়া আর কিছুই না। এটা আসলে ভণ্ডামি নয়, এটা হচ্ছে সুপরিকল্পিত সুবিধাবাদী ও নৈতিক দেউলিয়াপানা, আর কিছু না। খালেদ মহিউদ্দিনের এই সমস্ত 2 নম্বরই কাজগুলো আমরা ধরে ফেলেছি। অতএব আমি এই ভিডিওটি বানানোর কারণ হচ্ছে যাতে সবাই জানে এই খালেদ মহিউদ্দিনের আসল চেহারাটা কি। তারা মুখে যতই যুক্তি, চিন্তা আর স্বাধীনতার কথা বলুক না, বাস্তবে তারা সুবিধাবাদী, ভীতু এবং আন্দোলনের সময় নীরব দর্শক হয়ে বসে থাকার সুশীল। সার্জিসদের বিপ্লব বলে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য হাসি দিয়ে, মানে তার হাসিটা তো ছিল না, একবার টোটালি এটা ছিল মানে আর্টিফিশিয়ালি একটা হাসি। আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখুন। সালাম আলাইকুম।